নমস্কার প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র। আর এই পানিহাটি বিধানসভা কেন্দ্রের দুজন প্রার্থীকে নিয়ে শুধু পানিহাটি কেন, সমগ্র রাজ্যে এক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুজন প্রার্থী। একজন হচ্ছেন বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, অন্যজন হচ্ছেন সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্ত। বিজেপির প্রার্থী রত্না দেবনাথ কে তিনি আমরা প্রত্যেকেই জানি। অভয়া আরজিকর কাণ্ড, যে অভয়াকে চলে যেতে বাধ্য করা হয়েছিল পৃথিবী ছেড়ে, এবং তার ঘটনাক্রম আমরা প্রত্যেকেই জানি, সে বিষয়ে আমি যাব না, অনেক বড় হয়ে যেতে পারে। তবে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সারা পৃথিবী উত্তাল হলো, সারা ভারতবর্ষ তথা আমাদের সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল অভয়ার ন্যায় বিচারের দাবিতে। আর সেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে, যে সমগ্র রাজ্যব্যাপী যে আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলনকে পেছন থেকে উৎসাহ জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল বামপন্থীরা, এবং তার প্রধান ভূমিকায় ছিল ডিওয়াইএফআই এর কয়েকজন নেতৃত্ব। তার মধ্যে অন্যতম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মীনাক্ষী মুখার্জি, যে কেন্দ্রের ভোট হয়ে গেছে খড়গ্রাম, যুব আন্দোলনের নেতা ধ্রুবজ্যোতি সাহা, এবং পানিহাটি সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্ত হচ্ছে সপ্তর্ষি দেব রাজারহাট নিউ টাউনের প্রার্থী সিপিএম পার্টির, বড়নগরের প্রার্থী হচ্ছে সায়নদীপ মিত্র, এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর। এরাই কিন্তু পেছনে থেকে এই আন্দোলনটাকে উৎসাহিত করেছিল, আন্দোলনটাকে। আর সেই অভয়ার মা রত্না দেবনাথ, যাকে বিজেপি প্রার্থী করেছে, বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। আর পানিহাটি বিধানসভা কেন্দ্রে ওই রত্না দেবনাথের পরাজয় অবধারিত, এটা কিন্তু বিজেপির নেতাকর্মীরা বুঝে গেছেন। আর সেটা বুঝে গিয়েই প্রধানমন্ত্রীকে উড়ে আসতে হয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথের প্রচারে। রত্না দেবনাথের মায়ের প্রতি কারোর কোনো অভিযোগ নেই, অভিযোগ থাকার কথাও নয়। রত্না দেবনাথ, অভয়ার মা, তার মনে হয়েছে তার মেয়ের ন্যায় বিচার পেতে হয়তো বিজেপিতে যেতে হতে পারে, তাই তিনি বিজেপিকে ভরসা করেছেন, একথা ঠিক। কিন্তু অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করতে গিয়ে কলতান দাশগুপ্ত জেল খাটলেন, কলতান দাশগুপ্তকে জেলের অন্ধকারে নিক্ষেপ করা হলো। ওই অভয়ার ন্যায় বিচারের দাবিতে কলতান দাশগুপ্ত যখন গ্রেপ্তার হলেন আন্দোলন করতে গিয়ে, তখন অভয়া যখন পৃথিবী ছাড়লেন, সেই সময় ওই সমসাময়িক সময়ে কলতানের কন্যা হচ্ছে পৃথিবীর আলো দেখলো। যখন কলতানের কন্যা পৃথিবীর আলো দেখলো, তখন ওই অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করার কারণে তাকে জেলের অন্ধকার কূপে তাকে নিক্ষেপ করা হলো। আর সেটা করলো কে? আমাদের রাজ্যের তৃণমূল সরকার দ্বারা পরিচালিত যে সরকার, সেই সরকারের পুলিশ ওই কলতানকে জেলের অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দিল। আর সেই কলতানের বিরুদ্ধেই অভয়ার মা রত্না দেবনাথ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভয়ার মাই তো অভিযোগ তুলেছিলেন, অভয়ার বাবাই তো অভিযোগ তুলেছিলেন যে এই তদন্ত প্রক্রিয়া যে চলছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, তার তদন্তের ভার ছিল সিবিআই এর হাতে। সিবিআই কি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন? এই প্রশ্ন তুলেছিলেন আর কেউ নন, অভয়ার বাবা, অভয়ার মা রত্না দেবনাথ এবং তার স্বামী। এবং এই যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এবং তার মেয়ের ন্যায় বিচারের দিতে পারে এই রাজ্য সরকার, এই বিশ্বাস হারিয়ে ওই রত্না দেবনাথ ছুটেছিলেন দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবার জন্যে। এবং নিশ্চিতভাবে তাদের মধ্যে হয়তো এ বাসনাও ছিল, অমিত শাহের সঙ্গে দেখা করবার পর নিশ্চিতভাবেই তারা হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন, এই আশাও তাদের মধ্যে ছিল বলে একটা প্রচার আছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখেছিলাম, অভয়ার ন্যায় বিচারের দাবি জানাতে গিয়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ দিল্লিতে অমিত শাহের কাছে। সেই অমিত শাহ কিন্তু রত্না দেবনাথের সঙ্গে দেখা করেননি, অভয়ার মায়ের সঙ্গে দেখা করেননি। বিজেপির সর্বোচ্চ নেতা হচ্ছে অমিত শাহ, এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও তাদের দেখা হয়নি। তারা হতাশ হয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন, কলকাতায় ফিরে তাদের বাড়িতে ফিরে এসেছিলেন। ফিরে এসে তারা একরাশ হতাশা প্রকাশ করেছিলেন। তাদের মনেও হয়তো এমন ধারণা তৈরি হয়েছিল যে কেন্দ্রীয় সরকারও তার অভয়ার ন্যায় বিচার দিতে অক্ষম। কিন্তু অভয়ার মাকে যে কোনো কারণে তারা বুঝিয়ে শুনে বিজেপির টিকিটে প্রার্থী করতে পেরেছেন। তারপর অভয়ার মায়ের মনে হয়েছে যে ক্ষমতায় থাকা দরকার ন্যায় বিচার পেতে গেলে। অভয়ার মা মনে করতে পারেন, তাদের একটা ভ্রান্ত ধারণা হতেও পারে।
কিন্তু আজকে বিজেপির নেতা নরেন্দ্র মোদী তিনি বলছেন যে তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তাহলে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, সমস্ত রকম অপকর্মের ন্যায় বিচারের দাবিতে তারা আবার কাজ শুরু করবেন এবং অপরাধের সমস্ত ফাইল তারা খুলবেন। আচ্ছা, অপরাধীদের বিচার দিতে গেলে অন্ততপক্ষে বিজেপির মতো নেতাদের মুখে কথা মানায় যে তারা একটি রাজ্যে ক্ষমতায় এলে তারপরে ন্যায় বিচার দেবে? তাদের হাতে তো সমস্ত মেশিনারি রয়েছে অপরাধীদের শাস্তি ব্যবস্থা করবার জন্যই, অভয়ার ন্যায় বিচার দেওয়ার জন্য যত রকম মেশিনারি, যত রকম প্রক্রিয়া, সমস্ত কিছু তাদের হাতে রয়েছে। অভয়ার ন্যায় বিচার, অভয়ার যে তদন্তভার সেটা চলছিল, চালাচ্ছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রের নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে বিজেপি, আর বিজেপির নেতা, প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় আরেকজন প্রধানের নেতৃত্ব বিজেপির অমিত শাহ, যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে অভয়ার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিজেপির পক্ষে কোনো অসুবিধা ছিল না। প্রায় 2 বছরের কাছাকাছি সময় হয়ে যাওয়ার পর তাদের মনে হলো যে সরকারে আসতে হবে ন্যায় বিচার পেতে গেলে। এটা রাজ্যের মানুষ মানতে চায়, যাদের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। তারা দীর্ঘ 18 মাসের কাছাকাছি সময় তারা ন্যায় বিচারের সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারলো না। তারা দেবে এই অভয়ার ন্যায় বিচারের ব্যবস্থা করবে, এটা মানতে হবে, রাজ্যের মানুষ বিশ্বাস করবে। প্রধানমন্ত্রী কি বলছেন? যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস, তাদের একাধিক নেতৃত্বরা, যারা সিবিআই এবং ইডির দ্বারা একবার কোনো গ্রেপ্তার হয়েছিলেন, তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল যে সিবিআই, যে ইডি, কোনো অভিযুক্ত ন্যায় বিচার করতে পারেনি এবং প্রত্যেকজন অভিযুক্ত তারা আজকে জামিনে মুক্ত হয়ে গেছেন। সবথেকে বড় কথা হচ্ছে, যে সারদায় আমাদের রাজ্যের গরিব মানুষেরা সামান্য কিছু বাড়তি আশায়, বাড়তি পাওনার আশায় বুক বেঁধে সারদায় টাকা রেখেছিলেন, এই সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গরিব মানুষেরা সর্বশান্ত হয়েছিলেন। আর সেই সারদা কেলেঙ্কারির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, প্রত্যেকেই জামিনে মুক্ত। আজকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুণাল ঘোষ, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন এই সারদা কেলেঙ্কারিতে। সেই কুণাল ঘোষ, তিনি জামিন পেয়েছেন। জানা যায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি তদন্তকারী সংস্থা। রাজ্যের মানুষ সর্বশান্ত হলেন আর্থিক দুর্নীতির কারণে, তাদের গচ্ছিত টাকা ফেরত পেলেন না। আর সেই দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হলেন, প্রত্যেকেই জামিনে মুক্ত হলেন। সর্বশেষ যে প্রধান হোতা এই এই সারদা কেলেঙ্কারি, সেই সুদীপ্ত সেন, তিনিও জামিনে বাড়ি ফিরে গেলেন। কারোর ব্যবস্থা করতে পারেনি। শিক্ষা দুর্নীতি সহ একাধিক দুর্নীতি, খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, গরিবের রেশন ব্যবস্থা, গরিব মানুষের জন্য তৎকালীন কেন্দ্রের সরকার তারা চালু করেছিল, সেই রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন হাবড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও জামিনে মুক্ত হয়ে গেলেন। শিক্ষা দুর্নীতি দায়ে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, কেজি কেজি সোনার গহনা উদ্ধার হয়, সেই পার্থ চট্টোপাধ্যায় তো জামিনে মুক্ত হয়ে গেলেন। আর এরা কারা? প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের প্রত্যেকের যোগ, তৃণমূলের নেতা কর্মী, প্রাক্তন মন্ত্রী। কারোর বিরুদ্ধে তদন্ত শেষ করে শাস্তির ব্যবস্থা করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। আর কেন্দ্রের সরকার রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে। আর যেটা জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যা চলে অর্থমন্ত্রকের দ্বারা, এবং এই ইডি যখন তদন্তর প্রক্রিয়া চালায় কোনো জায়গায়, তখন তাদের ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থেকেই তো মমতা ব্যানার্জি ওই আইপ্যাকের যে ফাইলপত্র তিনি ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ, যেটা আমরা টিভির পর্দায় দেখেছি। আর সেই কেন্দ্রীয় বাহিনীর কার হাতে রয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। যেটা জানা যায়, সিবিআই পরিচালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর দ্বারা। তাহলে যে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দ্বারা পরিচালিত হয়, সেই সংস্থার আজ পর্যন্ত কারোর দুর্নীতির সাজা ঘোষণা করতে পারলো না, সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারলো না, সেই বিজেপির প্রতি রাজ্যের মানুষের আস্থা থাকবে এটা বিশ্বাস হয়? আবার অভয়ার ন্যায় বিচারের ব্যবস্থা করবে, নারী সুরক্ষা দেবে। সব থেকে বড় কথা হচ্ছে, বিজেপির প্রধানমন্ত্রী বলছেন নারী সুরক্ষা দেবে। বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী, আপনি ভাবুন তো, বিজেপি দেবে নারীর সুরক্ষা? এটাও মানুষকে বিশ্বাস করতে হবে। ভুলে গেছে বিলকিস বানুর কথা, মানুষ ভুলে গেছে মণিপুরের কথা, মানুষ ভুলে গেছে হাতরাসের ঘটনা, মানুষ কি ভুলে গেছে অতি সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিও বিহারের,
একজন নারী, একজন মহিলা, তিনি বাড়ির কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে অসামাজিক কিছু বর্বর তাদের লোভ পড়ে, তাদের চোখ পড়ে ওই মহিলার প্রতি। তাকে রাস্তার মধ্যে হেনস্থা করা হয়, রাস্তার মধ্যে তার সম্মানহানি করা হয়। সেই মহিলা যখন তার সম্মান বাঁচানোর তাগিদে ছটফট করছেন, তখন তার বুকে হাত দেওয়া হয়, বুকের জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং সেই দুষ্কৃতীদের, অপরাধীদের এত বড় সাহস, সেই সেই অপরাধ যখন করছেন, সেই অপরাধের ভিডিও ফুটেজ তারা ক্যাপচার করেন মোবাইলে, এবং সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। এত বড় সাহস! বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই নারীদের উপর ধারাবাহিক আক্রমণ ঘটে চলেছে। আজও পর্যন্ত স্যার কোনো কিনারা কি করতে পেরেছে বিজেপি? হাততাসের ঘটনা কিনারা করতে পেরেছে? অভয়াকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, হাততাসের মেয়েটাকেও পোড়া করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় এমন ঘটনা তো ঘটেছে। সেই সমস্ত ঘটনার কিনারা করতে কি পেরেছেন? সেইভাবে কোনো কিনারা হয়নি আজ পর্যন্ত। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ এটা আর বিশ্বাস করে না যে বিজেপি নারী সুরক্ষা দিতে পারে। স্বাভাবিকভাবেই এই পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন রত্না দেবনাথ। রত্না দেবনাথের প্রতি কারোর কোনো ক্ষোভ নেই। তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দল বা নির্দল হিসেবে দাঁড়াতেন, তাহলে হয়তো মানুষ তার প্রতি সহানুভূতি দেখিয়ে তার ন্যায় বিচার পাওয়ার কারণে হয়তো তাকে ভোট দিতেন। কিন্তু যে বিজেপি নারী সুরক্ষা দিতে ব্যর্থ, যে বিজেপি অপরাধীর সাজা করাবার ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ব্যবস্থা করতে ব্যর্থ, সেই বিজেপিকে মানুষ বিশ্বাস করবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সচেতন হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। আর পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল এবং বিজেপির এই দ্বিচারিতা কিন্তু ধরে ফেলেছে। এটাই কিন্তু প্রচার করছে সিপিআইএম পার্টি। স্বাভাবিকভাবেই সমগ্র রাজ্যে যেমন চোখ রয়েছে পানিহাটির দিকে, আর পানিহাটির মানুষের নজর রয়েছে কলতান দাশগুপ্তের দিকে। যে কলতান ওই অভয়ার ন্যায় বিচারের দাবিতে, একটি মেয়ে যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো অন্যায়ভাবে, তার ন্যায় বিচারের দাবিতে এই কলতানই তো আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন। সেই জন্যই পানিহাটির মানুষের চোখ রয়েছে কলতানের দিকে, আর বিজেপির দিকে রয়েছে পানিহাটি মানুষের কুদৃষ্টি। স্বাভাবিকভাবেই পানিহাটির মানুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, আর পানিহাটি মানুষের মা বোনেদের আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্ত। এটা বিজেপি বুঝে গেছে। এই সার্বিক বিষয়ে নিয়ে বিজেপির মধ্যে কিন্তু শিরা উপশিরায় এক ঠান্ডা স্রোত বয়ে চলেছে। সেই ঠান্ডা স্রোতকে খানিকটা গরম করবার জন্যই এই প্রধানমন্ত্রীকে দিল্লির থেকে উড়িয়ে নিয়ে এসে পানিহাটিতে সভা করানো। সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এটা বিজেপিও জানে। স্বাভাবিকভাবেই আগামী 29 তারিখে পানিহাটিতে যে ইলেকশন হতে চলেছে, সেই ইলেকশনে কিন্তু সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্তের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এটা কিন্তু এক প্রকারে পরিষ্কার হতে চিত্র একটা উঠে আসছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি শেয়ার করা প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।